আমি ভিক্ষে চেয়েছিলাম মানুষটার প্রাণ। বলেছিলাম আমরা অনেক দূর চলে যাব। ওরা শোনেনি। তার শরীরে পরপর 6টা গুলি। কথাকলের আয়না। প্রতিটি গল্পই একটি আয়না। কেউ দেখে নিজেকে, কেউ দেখে পৃথিবীকে। আমি আঁখি, আর আজ এই আয়নায় ভেসে উঠবে চিত্ত চিরে চৈত্র মাস, পর্ব 9। চলুন গল্পে ডুব দেওয়া যাক। বাবার বিষ খাওয়া শরীর যা মাখায় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে। কি বিভৎস সে স্মৃতি! কি বিশ্বাসঘাতক মানুষ! এয়ারপোর্টের বিচ্ছিরি শোরগোল, একটু পরপর ফ্লাইট ছাড়ার ঘোষণা, অবনী বেগমের চোখে টলমল অশ্রু। আমজাদ সওদাগর ক্ষণে ক্ষণে উৎকণ্ঠিত হচ্ছে, অধৈর্য কণ্ঠে বলল, কিন্তু কি বলবে তো? আর ওই পুলিশ অফিসার কি মেজো ভাই সাহেব ছিলেন? তুমুল কান্নার বেগের মাঝেই হাসি এসে পড়ল অবনী বেগমের। আহারে, তার আর্তম্যাত ছুতে পারল না কাউকে, বরং সন্দেহ পরিষ্কারের জন্য উন্মুখ মানুষ। বেশ বড়সড় এক দীর্ঘশ্বাস ফেলে অবনী বেগম চোখ বন্ধ করলেন। অতঃপর বলা শুরু করলেন। তখন সময়টা বর্ষাকাল। হুট করে গ্রামে কেমন যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। ছেলে মেয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। চুরি, মারামারি, হানাহানিতে গ্রাম উত্তক্ত। আমার সাথেরই কত বন্ধু এই নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। এক অরাজকতার সৃষ্টি হলো। এই নেশা কে বা কারা পাচার করছে তা সন্ধান পাচ্ছিল না কেউ। নতুন আরও পুলিশ অফিসারের আগমন ঘটল। আমিও ততক্ষণে বাড়ন্ত শরীরে বেশ বড়সড় হয়ে গেলাম। কোনো বিয়ের সম্বন্ধ আসত না, কারণ সবাই জানত আমার সাথে পুলিশ বাবুরই সম্পর্ক। হয়তো বেশ গভীর, শারীরিক আর কি, কিন্তু তেমন কিছুই ছিল না। সে আমার হাত ধরেছিল 2-1 বার, এর বেশি কিছুই না। কিন্তু মানুষ তো বরাবরই বেশি ভাবতে পছন্দ করে। বাবা তখন ওনাকে বারবার চাপ দিত, বিয়ে করার প্রস্তাব দিত। উনি বলতো ওনার শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে। আমারও হুড়মুড় করে শরীর বাড়ল। কিশোরী থেকে নারীতে পরিবর্তন হচ্ছি। গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়া শুরু করল। রাস্তায় বের হওয়া বিপদ হয়ে গেল। ঘরে সারাদিন পড়ে থাকতাম, দিন গুনতাম সে বোধহয় আসবে। কিন্তু আশার আলো কেবল হতাশায় পরিণত হল। বর্ষার এক মাঝামাঝি সময় হুট করে সে একবারে উঠাও হয়ে গেল। তার বন্ধুর কাছে ছুটে গেলাম, খোঁজ দিতে পারল না সে। আমি কেঁদে কেটে একাকার। গ্রামের মানুষ ততদিনে আমাকে কলঙ্কের কালি লেপে দিয়েছে। আমাকে নাকি নষ্ট করে সে মানুষ চলে গিয়েছে। বাবার অবস্থাও করুণ হতে লাগল। আমার হাসি খুশি বাবাটা নীরব হয়ে গেল। আমি কেবল ফ্যাল ফ্যাল করে দেখতাম সেই নীরবতা। কাকে জানাবো সেই কষ্টের কথা? তখন আমার কেউ ছিল না। অতঃপর তার বন্ধু আমাদের ভরসা দেয়, খুঁজে নিয়ে আসবে জানায়। কতগুলো দিন পেরিয়ে গেল হতাশায়। অতঃপর তার বন্ধু অনেক খোঁজ খবর করে জানতে পারল তার পরিবারের সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে। পুলিশবাবু এরপর থেকেই নিরুদ্দেশ। আমার তখন হাউমাউ করে কান্না। লোকটা গেল কোথায়? আল্লাহর দরজায় 3 বার করে মাথা ঠুকতাম যেন সে ফিরে আসে। অতঃপর বর্ষার শেষের দিকের একদিনের কথা। আমি ভর দুপুরে ঘুমিয়েছিলাম। বাহিরে ঝরঝরে রোদ। গ্রামের এক ছেলে এসে খবর দিল তার দেখা নাকি পাওয়া গেছে। আমার পুলিশবাবু নাকি ফিরে আসছে। আমি সেই ভর দুপুরে এলোমেলো শরীর নিয়ে ছুটে গেলাম। গ্রামের মাঠে তখন তুমুল ভিড়। থানার সবচেয়ে বড় অফিসারও নাকি এসেছে। কত বড় বড় মানুষ, কত অফিসার! আমি আমার পুলিশবাবুর দিকে তাকাতেই থমকে গেলাম। শরীরে কালো পোশাক, চেহারা একেবারে ভেঙে গেছে, চোখগুলো কেমন ভেতরে চলে গেছে, মুখ ভর্তি চাপদাড়ি। মানুষটাকে মাঠের মাঝখানে একটা গাছে বেঁধে রেখেছে। পরে জানতে পারলাম মানুষটা নাকি দেশদ্রোহী। পরিবার মারা যাওয়ার শোকে সেই কালো দুনিয়ায় চলে গিয়েছে। সৎ থেকে তো পরিবার হারাতে হয়েছিল, অসৎ হয়েছে তাই। গ্রামের নেশার প্রবেশও সে করিয়েছে। আমি মানতে পারিনি মানুষটার বিধ্বস্ততা। ছুটে যেতে চেয়েছিলাম তার কাছে, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। মৃত্যুর আগে নাকি সকলের শেষ ইচ্ছে পূরণ করা হয়, কিন্তু মানুষটা আমাকে একবার ছুঁতে চেয়েছিল, সেই ইচ্ছেটাও ওরা পূরণ করতে দেয়নি। আমি কত কাঁদলাম, হাউমাউ করে কাঁদলাম। আমার কান্না ওদের হৃদয় অবধি পৌঁছায়নি। আমি ভিক্ষে চেয়েছিলাম মানুষটার প্রাণ। বলেছিলাম আমরা অনেক দূর চলে যাব, এ পাপে আর ডুবতে দেব না মানুষটাকে। ওরা শুনেনি। আমার এত যত্নের ভালোবাসা, আহা কি নিদারুণ তার বিধ্বস্ততা! মানুষটাও আমাকে একবার ধরতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার শরীরে পরপর 6টা গুলি মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রক্তে লাল হয় আমার প্রিয় স্বজনবাদীর মাঠ। যে মাঠে মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম, সে মাঠে পড়ে থাকে নির্লিপ্তভাবে আমার পুলিশবাবু, যার সুনামে একদিন গ্রাম মুখরিত ছিল। তার লাশ সেদিন দেশদ্রোহীর লাশ হিসেবে গণ্য হয়েছিল। আর তাকে গুলি করেছিল কে জানো? তার প্রাণপ্রিয় বন্ধু, তোমার ভাই নুরুল সওদাগর।
আমায় চোখ ভরে দেখতে দেয়নি আমার পুলিশবাবুকে। ওরা পাষণ্ড। আমি হাউমাউ করে কেঁদেছি, কি ব্যথা নিয়ে চিৎকার করেছি। মৃত্যুর পরেও মানুষটা চোখ মেলে যেন অপলক চেয়েছিল আমার দিকে। আমি শেষবার ছুঁতেও পারলাম না, দেয়নি ছুঁতে আমায়। তোমার ভাই সেদিন বন্ধুত্ব ভুলে হয়তো কর্তব্য পালন করেছিল, কিন্তু আমি আজও ভুলিনি সেই ভয়াবহতা। আমার মানুষটার এই দশা আমি আজও ভুলিনি। প্রকৃতি আমার এই সবটা নিয়েও ক্ষান্ত হয়নি। যখন আমি গুটিয়ে গেলাম শূন্যতায়, আমার বাবা আমার বিধ্বস্ত অবস্থায় সহ্য না করে বিষ খেয়ে সেই মাঠেই আত্মহত্যা করে মানুষটা মারা যাওয়ার 3 দিনের মাথায়। সেদিন সন্ধ্যায় তুমুল ঝড়। আব্বা আমার ঘরে নাহি ফেরে। চিন্তায় চিন্তায় আমি মরিয়া। আব্বাটা ছাড়া যে আমার কেউ ছিল এই দুনিয়ায়। অবশেষে পরের দিন সকালে মানুষ খোঁজ দিল আব্বা আমার স্বার্থপর হয়েছে, আমায় এই গোটা দুনিয়ায় একা রেখে চলে গেছে। আব্বা আমার বেইমানি করেছে, আব্বা আমার বিশ্বাসঘাতক। ওরা কেউ কথা রাখল না, কেউ আমার রইল না। ওরা শেষ করে দিয়েছিল আমায়। এই সবটা হারানো যন্ত্রণার রাগ গিয়ে পড়েছিল তোমার ভাইয়ের ওপর। সেও তখন ট্রান্সফার হয়ে শহরে চলে এসেছিল। অতঃপর প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে আমিও পা রাখলাম সওদাগর বাড়ি। এরপর আগুন আজ কেবল মায়া হয়ে রইল। অবনী বেগমের চোখ অশ্রুর ঢেউ। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে কান্নার দাপটে। আমজাদ সওদাগরের চোখেও দেখা গেল অশ্রুদের ভিড়। এতটা দুঃখ পুষে রেখে একজন মানুষ তার সাথে এত বছর ঘর করে গেল, অথচ সে টেরই পেল না, বরং মিছে ভ্রম নিয়ে করে ফেলেছে জীবনের চরম ভুল। এ ভুলের মাসুল আদেও কি দেওয়া যাবে? তন্মধ্যেই অবনী বেগমের প্লেন ছাড়ার সময় হল। চোখের জল মুছে অবনী বেগম ব্যাগটা কাঁধে চড়িয়ে উঠে দাঁড়াল। আমজাদ সওদাগর আমতা আমতা করে কেবল ডাক দিল, অবনী। পথিমধ্যে থামিয়ে দিল অবনী বেগম। মুচকি হেসে বলল, তুমি হয়তো আজ যা বলতে চাও তা আমাকে দ্বিতীয়বারের মতন ভেঙে দিবে। প্রথমবার ভেঙে গিয়ে অনেক কষ্টে জোড়া লেগেছি, দ্বিতীয়বার হয়তো আর পারব না। তোমার আমাকে নিয়ে ভুল ধারণা ছিল, আমিও ভাঙাতে চাইনি। ভেবেছিলাম একটা কলঙ্ক লাগুক তোমার ভাইয়ের গায়ে। আমি অভাগিনী তো চির কলঙ্কিনী ছিলামই। তাছাড়া তুমি যেভাবে ধোঁয়াশা আমিটাকে আঁকড়ে নিয়ে ভালোবেসেছিলে, আমি ভুলেই গিয়েছিলাম ভালোবাসাও যে রং বদলাতে পারে। আজ তাই আফসোস করলাম। তুমিও না হয় একটু আফসোস করো, আমাকে সব খুলে বলতে না পারার আফসোস। আমাকে অনেক ভালোবেসেও কিছুটা কম ভালোবেসেছ, সেই আফসোস। কিছু আফসোস থেকে যাক, অবসাদ জাগবে। আমায় এতদিনে ভুলে গিয়ে খুশি ছিলে, আজ থেকে না হয় প্রতিক্ষণ মনে রাখলে। আমি আজ একটু স্বার্থপর হলাম, কি সুন্দর তোমার মনে আফসোস জাগালাম। ভালো থেকো কেমন। আমজাদ সওদাগর কেবল তাকিয়ে রইল অবনী বেগমের যাওয়ার পানে। সত্যি হয়তো সে অনেক ভালোবেসেও কোথাও একটা ভালোবাসতে পারেনি। সত্যি বলতে এক জীবনে হয়তো অনেকটা ভালোবাসা কাউকেই দেওয়া যায় না। আজ সূর্য তার উত্তপ্ততা 2 হাত ভরে উজাড় করেছে বেকার যুবকদের জ্বালিয়ে দেওয়ার নামে। পথে ঘাটে চাকরির খোঁজে হন্তদন্ত হয়ে অনবরত ছুটে যাওয়া বেকারদের বেলা সূর্য মানুষের মতন কঠোর হয়েছে। উত্তাপে সে ঝলসে দিতে চাচ্ছে বেকারদের দূর দূরান্তে হেঁটে যাওয়ার শক্তিকে। তবে বেকাররা সূর্যের চেয়েও তেজি হয়। মাথায় বেকারত্বের যে বোঝা, এই বোঝার চেয়েও আরও বেশি কঠিন তাদের কাছে কিছুই মনে হয় না। পেটে ক্ষুধা, পকেটে বাবার ওষুধের লিস্ট, হাতে প্রেমিকার বিয়ের কার্ড, মাথায় দায়িত্বের ভারী বস্তা, এসবকে ছাড়িয়ে যেতে পারে না সূর্যের তেজ। চাকরির 6 নাম্বার পরীক্ষাটাও আজ দিয়ে দিল বাহার। মাঝে সে অনেক ছুটাছুটি করেছে একটা চাকরির জন্য। কত রাত ঘুমিয়েছে ফুটপাতে। রাতের রাস্তার ভয়ঙ্কর শীতলতায় বুকে বেঁধেছিল নিউমোনিয়ার সংসার। তবুও সে থামেনি। এখানে ওখানে যোগ্যতার বটবৃক্ষ ঝাঁকিয়ে করেছিল চাকরির সন্ধান। অথচ বাহার তখন জানতই না, টাকার তৈরি এই অযোগ্য শহরে যোগ্যতা কেবল নিরেট, নিশ্চুপ, মূল্যহীন, পরিত্যক্ত কবর। আজ বাহার তা জানে। তবে আজ তার একটা চাকরির জন্য তেমন হাহাকার নেই। বেকারত্ব তো সব কেড়েছে, এখন বেকারত্বের হাহাকার বাহারের ভেতর ছুঁতে পারে না। চাকরির চিন্তায় আজকাল তার আর রাত জাগতে হয় না। তবে আজ হুট করে মনে হল চাকরি তার প্রয়োজন। পায়ের নিচের একটা শক্ত ভিত্তি প্রয়োজন। মানুষ হয়ে জন্ম নিয়ে বেকারত্বের অভিশাপে কুকুর বিড়াল হয়ে বেঁচে থাকাটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা।
আর একজন পুরুষের ব্যর্থতা সমাজের কাছে হাস্যকর। মাথার উপর রোদের প্রখরতা, ঘামে ভিজে গেছে শরীরের খুব সস্তা টি-শার্টখানা, এলোমেলো ঝাঁকড়া চুল লেপটে গেছে পরম অবহেলায় কপালের মধ্যেখানে, সিগারেটে ঝলসানো ঠোঁটগুলো আর গালে চাপ দাড়ির অবাধ বিস্তারে বাহার ভাইকে কেমন অবহেলায় হারানো নিদারুণ কোনো সুন্দর নির্দেশন লাগছে, যাকে দেখতে দেখতে কাটানো যাবে শত সহস্র যুগ। হুট করেই প্রচণ্ড পথচারীদের ভিড়ের মাঝে বাহারের মাথায় আর রোদ লাগছে না। সে হাঁটছে, তার তালে তাল মিলিয়ে একটা ছায়াও হাঁটছে, বিরাট ছায়া। বাহার অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই দেখল কাঁধ সমান চুলগুলো ঝুটি করে খুব সাদামাটা পোশাকে কি সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা। কপালে অবস্থানরত ভ্রুদয় আপনা আপনি কুঁচকে গেল বাহারের। অবাক কণ্ঠে সে প্রশ্ন ছুড়ল, এই যে মেয়ে, এখানে কি? চিত্রা বাহারের পায়ের সাথে পা মিলিয়ে ডান হাতে ধরে রাখা রঙিন ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রৌদ্রের মাঝে ছায়া হতে এসেছি। এই যে গরম আপনাকে কেমন নাজেহাল করে দিয়েছে তা তো আমার মোটেও ভালো লাগে না। রোদ ভালো, রোদে শোক ভুলে যাওয়ার ওষুধ থাকে। অতিরিক্ত রোদ মাথায় থাকলে শোক তখন মস্তিষ্কে বিচরণ করতে পারে না। কিন্তু আমরা বরাবরই শীত পছন্দ করি, অথচ শীতলায় শোক গাঢ় হয়। যারা অতীব বিষণ্ণতায় ভোগে তাদের উচিত সারা দিন রোদের দাবানল সহ্য করে পথ থেকে পথান্তরে ঘুরে বেড়ানো। আচ্ছা বাহার ভাই, এত মানুষের ভিড়ে যে এমন হেলেদুলে হাঁটছেন, বিরক্ত লাগে না? এই হাজার মানুষের ভিড়ে থাকলে একাকিত্ব অনুভব কম হয়। মনে হয় আমার মানুষ না থাক, অনেক মানুষ তো আমার আশেপাশে আছে। জীবনকে পজিটিভ অনুভব করো, তবেই না বেঁচে থাকা সার্থক। চিত্রা একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল এই বেকার যুবকটার দিকে। কে বলেছে এ শহর কেবল অর্থের পূজারী? এই যে কিছু কিছু কিশোরীর মনে বেকার বাহার ভাইরাই তো একরাশ প্রশান্তি। চিত্রাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আর চোখে তাকালো বাহার। ফিচলে কণ্ঠে বলল, এভাবে তাকিও না মেয়ে, দুর্বলতা হানা দেয়। আচ্ছা মেয়ে, তুমি আজকাল বুকের বাপাশটায় উকিঝুঁকি দাও কেন? হেতাই কেন তব বিচরণ? বাহারের প্রশ্নে লজ্জায় লাল হল চিত্রার মুখ। বাহার দারুণ অস্বস্তি দিতে জানে। হাঁটতে হাঁটতে পথে মধ্যে বাদামও খেল দুজন। ভাগাভাগি হল আরও কিছু অনুভূতি। অষ্টাদশীর জন্য এ যেন ঢের। এখানেই শেষ হলো আজকের পর্ব। গল্পটা যদি মনে দাগ কাটে একটা লাইক দিন, এই আয়নাটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিন। সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে রাখুন যেন পরের পর্ব মিস না হয়। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজেও একটু উঁকি মারবেন, লিংক পাবেন ডেসক্রিপশনে। পরের পর্বে নতুন অনুভূতি নিয়ে ফিরছি। ততক্ষণ মনে রাখবেন, গল্প শেষ হয়, কিন্তু আয়নায় যে মুখ দেখা যায় সেটা থেকে যায় চিরকাল। কথাকলের আয়নার সাথেই থাকুন। কথাকলের আয়না।